জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মাগুরায় পাশবিকতার শিকার 8 বছরের শিশু। বাবার হাতে মেয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। চকলেট দেওয়ার প্রলোভনে এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ব্যবসায়ীর বিরুদ্ধে। এই যে শুরুতে যে ন্যারেটিভটা দেখছিলাম, আমরা সবাই জানি বাংলাদেশের এই এগিয়ে চলার পথযাত্রায় নারীর ভূমিকা কী, কাজে এটি নতুন করে কোনো সংখ্যা বা ইন্ডিকেটর দিয়ে বলবার কিছু নেই। কিন্তু আমরা যেটা নিয়ে সংকুচিত এই মুহূর্তে, সেটি হচ্ছে বর্তমান বাস্তবতায় আমরা যা দেখতে পাচ্ছি। এবং সেই জায়গাটাতে আমি প্রথম প্রশ্ন করব সামার আপা আপনার কাছে, যে জাতিসংঘের একটি প্রতিষ্ঠান হিসেবে ইউএন ওমেন অত্যন্ত শক্তিশালী একটা ন্যারেটিভ সবসময় আমাদের সামনে আনে। তো এই যে আমরা এতদিনের আমাদের যে অ্যাক্টিভিজম, এতদিনের আমাদের যে কাজ, সেটা কি বিফল হলো, বা সেটা আসলে আমরা কতটুকু করতে পারলাম? আর এই কাজে আমাদের যে বৃহত্তর জনগোষ্ঠী হিসেবে তরুণ প্রজন্ম, তাকেই বা কতটুকু সম্পৃক্ত করতে পারলাম? প্রথমে আমি বলতে চাচ্ছিলাম যে আপনি যেটা দিয়ে শুরু করলেন, যে আমাদের এখন একটা অনেক লজ্জার জায়গা থেকে আসলে যে কারেন্ট সিচুয়েশনের কথা চিন্তা করলে আই থিঙ্ক আমি একটু বলতে চাবো যে ভায়োলেন্সের যদি আমরা রেটসগুলো দেখি, রেটস কিন্তু চেঞ্জ হয়নি, রেটস কিন্তু কনসিস্টেন্ট। আমাদের বেশ কিছু বছর ধরে যেরকম ভায়োলেন্স হচ্ছিল এখনও কিন্তু তাই। সো ডেফিনেটলি ইট ইজ আ কজ অফ অ্যালার্ম যে ধরনের আমরা রিপোর্টস দেখছি, এবং বিভিন্ন ধরনের রিপোর্টস আসছে। শিশু নির্যাতন হয়তো অনেক বেশি রিপোর্টেড হচ্ছে, সো আই থিঙ্ক ওটা একটা ডিফারেন্সিয়েশনের জায়গা আছে, যে রিপোর্টিং হয়তো বেড়েছে, কিংবা বিভিন্ন ধরনের ভায়োলেন্স এখন হচ্ছে যেগুলো আমাদের সামনে আসছে। অ্যান্ড আই থিঙ্ক সোশ্যাল মিডিয়া ইজ আ বিগ পার্ট অফ ওয়াই উই নো হোয়াট উই নো রাইট নাও। সো আই থিঙ্ক ওটা একটু মাথায় রাখা দরকার। এবং আমাদের যেটা প্রেজেন্টেশন আমরা দেখছিলাম যে প্রগ্রেস কিন্তু অনেক কিছু হয়েছে, ওগুলাকেও আই থিঙ্ক ভুলে যাওয়া কিংবা রেকগনাইজ না করা আমাদের একটা ভুল হবে। সো ওটাকে রেকগনাইজ করে এগিয়ে কিভাবে যেতে পারি। এবং আপনি যেটা বলছিলেন যে এখনের পরিস্থিতির কথা চিন্তা করে ডেফিনেটলি অনেক কিছু কনটেক্সচুয়ালি বলা জরুরি, যে কি কি ধরনের ঘটনাগুলো হচ্ছে বা আমরা দেখতে পাচ্ছি। আই থিঙ্ক অ্যাক্টিভিজমের কথা যেটা আপনি বলছেন, আমি বলবো না যে ওটা কোনোভাবে ডিনাই করার কিংবা রেকগনাইজ না করার আবারও কোনো সুযোগ আছে। গ্লোবাল ব্যাকল্যাশই কিন্তু একটা পরিস্থিতি এখন, যে শুধু বাংলাদেশ না, গ্লোবালি কিন্তু একটা ব্যাকল্যাশ হচ্ছে, এবং রাইট উইং যেসব গ্রুপস দে আর বিকামিং মোর অ্যান্ড মোর প্রমিনেন্ট। সো একটা যেটা কি বলবো, যে একটা আমাদের শিকার হতে হচ্ছে, সো দ্যাট উই হ্যাভ টু টেক আ স্টেপ ব্যাক অ্যান্ড রিথিঙ্ক। আই থিঙ্ক ইট অলসো গিভস আস অ্যান অপরচুনিটি যে আমরা কিভাবে করে নতুনভাবে কাজ করতে পারি, আমাদের নতুন কি স্ট্র্যাটেজিস দরকার। কারণ এটা তো পরিষ্কার যে আমরা যা করে আসছি সেটা কাজে দিচ্ছে না। জেন্ডার ইকুয়ালিটির দিকে হয়তো আমরা এক স্টেপ আগাচ্ছি, 3 স্টেপ পিছিয়ে যাচ্ছি। সো ওটা তো আমাদের মাথায় রেখেই ভাবতে হবে যে কিভাবে করে নতুন আমরা আর কি স্টেপস নিতে পারি। 6,500 রেপ কেস এবং ভায়োলেন্স কেস পেন্ডিং বাংলাদেশে, ঠিক আছে? তাহলে আমাদের বিচার ব্যবস্থাপনা, আইনের শাসন, সেটা না হয় দুর্বল হয়েছে গত 7 মাস ধরে, কিন্তু আমাদের এই প্রক্রিয়া তো আগে থেকেই ছিল। শক্তিশালী আইন আমাদের দেশে আগে থেকেই ছিল। এবং আমরা অনেককেই বলতে শুনছি যে এই যে এখনকার যে রেপগুলো, রিসেন্ট ডেজে আসিয়ার যে রেপ হয়েছে, তার তো যারা আসামি বা আমরা বলবো যে দুষ্কৃতিকারী বা রেপিস্ট বা ধর্ষক, তাদেরকে রাষ্ট্র সাকসেসফুলি অ্যারেস্টও করতে পেরেছে। তাহলে আমরা শুনছি যে দ্রুত বিচার ব্যবস্থাপনা এবং আইনের শাসন নিশ্চিত করা, সর্বোচ্চ শাস্তি, আমাদের মৃত্যুদণ্ড পর্যন্ত আছে আইনের বিধানে, কিন্তু আমরা কিছু অ্যাচিভ করতে পারিনি এখন পর্যন্ত। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেখানো হয়েছে, বিচার ব্যবস্থাপনা অনেক সরলীকরণ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমরা কিছু দেখতে পাইনি এই 7 মাসে। না, আমি বলছি কখনোই আমরা ওইভাবে দেখতে পাইনি। সেই জায়গাতে একজন প্র্যাকটিশনার হিসেবে, আপনি কিছুদিন আগেও মানবাধিকার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন, সেই জায়গা থেকে আপনি আমাদেরকে বলবেন যে আসলে আমাদের সমস্যা কোথায়? আসলে আমরা জানি যে বাংলাদেশের প্রেক্ষাপটে নারী উন্নয়ন এবং ক্ষমতায়নের জায়গাটি বিশ্লেষণ করতে গেলে আমরা দেখতে পাই যে নারীর
যথেষ্ট পরিমাণ উন্নয়ন ঘটেছে, কিন্তু ক্ষমতায়নের জায়গাটি এখনো অনেকখানি দুর্বল। তার প্রধান কারণ হচ্ছে নারীর প্রতি সহিংসতা। বর্তমান প্রেক্ষাপটে আমরা যে বিষয়টি বেশিরভাগ মানে প্রতি মুহূর্তে উপলব্ধি করছি যে ধর্ষণের সংখ্যা অনেক পরিমাণ বেড়ে গেছে, কিন্তু সংখ্যা রিপোর্টের মাধ্যমে আমরা যেটা জানতে পারছি যে সংখ্যা সেই পরিমাণ বাড়েনি। এখানে জেন্ডার লেন্স দিয়ে যদি জায়গাটিকে বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই যে ধর্ষণের আকার প্রকৃতি স্বরূপ এখানে একটা ব্যাপক পরিবর্তন এসেছে। সেটা কি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে 6 বছরের কন্যা শিশু থেকে 60 বছরের বৃদ্ধ নারী ধর্ষণের শিকার হচ্ছে, বাবা মেয়েকে ধর্ষণ করছে, পুলিশ কাস্টডিতে নারী নিরাপদ নয়, পুরুষ পুরুষকে ধর্ষণ করছে, আবার ডিসেবল উইমেনও এই ধর্ষণের থেকে রেহাই পাচ্ছে না। আবার সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা হচ্ছে একজন মৃত নারী মর্গে সেও কিন্তু সেক্সুয়ালি অ্যাবিউজড হচ্ছে। সুতরাং হিসাবের সমীকরণে কোথাও না কোথাও নিশ্চয়ই আমাদের ভুল হচ্ছে, যার কারণে আমরা এখানে মানে সঠিক সিদ্ধান্তে এখনো পৌঁছাতে পারিনি, সঠিক কাজ এখনো করতে পারিনি। সেই কাজটির জায়গায় আমার উত্তর হচ্ছে আমরা যুগের পর যুগ এই নারীর প্রতি সহিংসতাকে কিন্তু হজম করে এসেছি। আমরা এই সহিংসতাকে কোনো না কোনোভাবে অ্যাকসেপ্ট করি, কখনো কখনো নেগোশিয়েট করি, কখনো কখনো এটাকে জাস্টিফাই করার চেষ্টা করি। আর এই প্রক্রিয়ার মাধ্যমেই টলারেন্স অফ ভায়োলেন্স এক ধরনের কালচার অফ ভায়োলেন্সকে তৈরি করে দিয়েছে। যে কোনো একটা ধর্ষণ রিলেটেড ইনসিডেন্ট ঘটলে আপনারা চিন্তা করেন বাংলাদেশে কি হয়, এই ডিসক্রিমিনেটরি সোশ্যাল নর্মসগুলো অনেক সক্রিয় হয়ে ওঠে। সমাজ তার নিজ আঙ্গিকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে, প্রশ্নবিদ্ধ করে নারীকে যে নারী কেন সহিংসতার শিকার হলো। এই বিষয়গুলো কিন্তু আসলে আমাদের ভাববার বিষয়। একদিকে আমরা ইনভেস্ট করছি কিভাবে ধর্ষণ থামানো যায়, নারীর প্রতি সহিংসতাকে স্টপ করা যায়, ঠিক প্যারালালি আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া কিন্তু সরব। বিভিন্ন মুভিতে যে নারীর বডিকে অবজেক্টিফাই করা হয়, যেভাবে উপস্থাপন করা হয়, সেটা নিয়ে কিন্তু আমরা কেউ কথা বলি না। সেখানে কিন্তু একটা মানে রিটার্নের জন্য মানে অর্থ উপার্জনের একটা প্রক্রিয়া কিন্তু নারী ধর্ষণের জায়গা তৈরি করে থাকে বিভিন্ন মুভিতে, সেগুলো নিয়ে আমরা কথা বলি না। শুধু আইন তৈরি করলেই কি আমরা এর সমাধান খুঁজে পাবো? আমার কাছে তো মনে হয় না। এখন আসি আইনের জায়গাটায়, যদি স্পেসিফিক্যালি রেপের কথা বলি, ডেফিনেটলি এই রেপের ডেফিনেশনটার মধ্যে একটা অ্যামেন্ডমেন্ট আনা দরকার। এটা আরও বেশি ইনক্লুসিভ হওয়া উচিত। আমরা জানি যে যত ঘটনাই ঘটে থাকে তার 95%ই নাকি বিচার পায় না, বিচারের বাইরে থেকে যায়। কেন থেকে যায় সেটা সম্পর্কে কি আমরা জানি? আসলে আমরা কিন্তু সেই সঠিক জায়গাগুলোকে সম্পর্কে না আমরা ইনভেস্টিগেট করি, না আমরা সঠিক উত্তরটা পাই। এটার পাশাপাশি আমরা দেখতে পাই যে এই যে প্রসেসটা রেপ হলে সেই প্রসেসটার মধ্যে একটা বিভিন্ন ধরনের করাপশনের মধ্যে কাজ করে থাকে। যারা সম্পৃক্ত এই লয়ের ক্ষেত্রে, লিগ্যাল ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে, সেখানে প্রত্যেকের কথা বলবো না, কোনোভাবে আমরা দায়িত্বহীনতার পরিচয় পাচ্ছি। জাস্টিস ডিলেইড হয়ে যাচ্ছে, এটা ডিনাইড হয়ে যাচ্ছে, কিন্তু সেই জায়গাটায় আরেকটু পৌঁছাতে গিয়ে আর একটা হোঁচট খাই। সেক্ষেত্রে দেখতে পাই যে একটা সেটেলমেন্ট হয়ে যায়। যখন কোনো এই ধরনের ধর্ষণের কেস হয়, সেখানে আইনের কাছে যাওয়ার আগেই দেখা যায় যে দুই পক্ষের মধ্যে একটা আপোষ, যার কারণে এই বিচারহীনতার সংস্কৃতি অটোমেটিক্যালি গ্রো করে যাচ্ছে। আইনকে জানতে হবে, আইনকে জানাতে হবে, আইনকে ইউজ করতে হবে। এই তিনটা জায়গার মধ্যে একটা সম্পৃক্ততা আনা প্রয়োজন। যে ধর্ষক ধর্ষণ করার পরিকল্পনার পাশাপাশি এই পরিকল্পনাটিও নিশ্চিত করে যে ধর্ষণের পরে কিভাবে তাকে মারা হবে। কারণ যদি মেরে ফেলা যায় তাহলেই একমাত্র ওই বেরিয়ে যাবার সুযোগটা থাকবে। যে এবং একটা বড় বিগ কোয়েশ্চেনস অফ যে আমি কি ধর্ষণ করেছি কিনা, হোয়াট ইজ দ্য এভিডেন্স অফ দ্যাট। সো এবং এর ফলে আমরা গত 10 বছরে আইন যত কঠিন হয়েছে তত বেশি ধর্ষিতার মৃত্যু দেখতে পেয়েছি। এই কোরিলেশনে আপা আমরা যে বাস্তবতায় দাঁড়িয়ে একজন নারী আইকন হিসেবে, ওমেন আইকন হিসেবে বাংলাদেশের এবং মানুষের জন্য ফাউন্ডেশনের আপনি দীর্ঘদিন যাবৎ এই জায়গাটা দেখছেন, আমরা বলছি যে লিডারশিপ যদি না চায় সেই নেতা বা সেই লোক কোথায়, তা নিয়ে আপা সেই প্রশ্ন দিয়ে প্রশ্ন করেছেন। তাহলে আসলে এই প্রেক্ষাপটে আমরা কি লিডারশিপ ভাবতে পারি নারীর কাছ থেকে, বা
বা আমার যে লিডারশিপ বাংলাদেশে, সেই লিডারশিপ আমাকে আসলে কোথায় নিতে পারে? একটা একটা কথা যেটা বারবার আসে যে আমাদের পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার কারণে হলো যত নষ্টের মূল দ্য মেন প্রবলেম ইজ দ্য পেট্রিয়ার্কাল আমাদের মানে সমাজ ব্যবস্থা, পেট্রিয়ার্কি। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যেটা তানিয়া একটু টাচ করলো, যে পিতৃতন্ত্র বা পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা পুরুষদেরকেও খুব নেগেটিভলি ইম্প্যাক্ট করে, পুরুষদেরকেও করে, বিকজ এমন একটা রোল দিয়ে দেয় পুরুষকে যে ইউ আর দি মেইন ব্রেড আর্নার অফ দ্য ফ্যামিলি, তোমার সবাইকে দেখাশোনা করতে হবে, ইউ হ্যাভ টু বি টাফ, ইউ ক্যান বি উইক, ইউ হ্যাভ টু বি স্ট্রং, ইউ হ্যাভ টু বি অ্যাগ্রেসিভ। পুরুষ তখন মনে করে বাপরে বাপ, আমাকে এইগুলো যদি অ্যাট্রিবিউট আমি না ইয়ে করি, এক্সপ্রেস করি, আমাকে পুরুষ বলা হবে না, আমাকে পুরুষ বলে মানতে হবে না। তাতে কি হয়, তার উপরে একটা হিউজ বার্ডেন ক্রিয়েট হয় অফ, যখন এই বার্ডেনটা ক্রিয়েট হয় ওরা নানানভাবে অ্যাগ্রেসিভ ওয়েতে ব্যবহার করতে থাকে। আই এম নট মেকিং এনি এক্সকিউজ ফর দেম, আই এম জাস্ট সেইং দ্যাটস আ ফ্যাক্ট। তানিয়া যেটা বললো, রিডেফিনেশন অফ ম্যাসকুলিনিটি, এটা কিন্তু খুবই দরকার। আমরা এটা নিয়ে অনেক কথা বলছি, কিন্তু সামহাউ উই হ্যাভ নট বিন এবল টু মেক দ্যাট চেঞ্জ, ওই পরিবর্তন, যে আসলে একটা ম্যাসকুলিন মানুষ, পুরুষের কি রোল, যেটা ও বলল যে পুরুষের মধ্যে অনেক ফেমিনিন কোয়ালিটিস থাকে, অ্যাট্রিবিউটস থাকে, এবং একটি নারীর মধ্যে অনেক ম্যাসকুলিন অ্যাট্রিবিউটস থাকে। সো সেখানে আমরা কিভাবে ব্যালেন্স করব। নারীর নেতৃত্বর কথা আপনি জিজ্ঞেস করছেন, ইটস আ মানে নারী নেতৃত্ব জায়গা যাওয়া ইজ ফুল অফ হার্ডলস, অনেক অনেক কঠিন, অনেক রকমের তাকে বাধা অতিক্রম করে, সেখানে সমাজ, সেখানে তার পরিবার, সেখানে স্টেট, সেখানে শিক্ষা প্রতিষ্ঠান, সব কিছু অতিক্রম করে তাকে একটা জায়গা চলে আসতে হয়। কিন্তু সে দেখে যে আরে আমি যদি ওই পুরুষের মতন লিডার না হই, ওর অ্যাট্রিবিউট, তাহলে আমাকে কেউ মানবে না, nobody is going to, so she also starts behaving by expressing many attributes of a male leader. এই জায়গা একটু ডিফিকাল্ট, এবং আমাদের দেখেন চোখের সামনে সমান আছে, মানে আমরা প্রমাণ আছে যে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার অফ উইমেন লিডার্স, এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। জেন্ডার ডিফাইন রোলস দিয়ে দেওয়া হয় যে মেয়েকে এরকম হতে হবে, ছেলেকে এইভাবে হতে হবে, ছেলে একদম খেলে বেড়াবে বাইরে, আর মেয়ে তার বাসায় মাকে সাহায্য করবে, ছোট ভাই বোনের দেখাশোনা করবে, এটা সেটা, এটা এইভাবে। আমি খুবই স্ট্রংলি বলতে চাই যে আমাদের স্কুল, মানে আমাদের যে কারিকুলামে ছবি দেয়, আগে চাইতে কিন্তু বদলেছে, উই সি সাম মানে পরিবর্তন হয়েছে। কিন্তু ওই যে মেয়ের মধ্যে যে মানে ছোটবেলা থেকে শেখানো, অবশ্যই শেখাতে হবে, হ্যাঁ, যে মেয়েকে সম্মান করো, যে কাজ মেয়ে করতে পারে ছেলেরা করতে পারে, এবং মেয়ের কাজ ছেলে করতে পারে, ছেলের কাজ মেয়ে করতে পারে, এই ধরনের একটা ওরিয়েন্টেশন শেখানো একদম ছোটবেলা থেকে, প্রাইমারি লেভেল থেকে। কিন্তু আরেকটা ব্যাপার আছে, বাচ্চারা তো বাড়িতে যা দেখে তাই শিখে, স্কুলে শুধু না। সে যদি বাসায় দেখে যে মাকে এমনভাবে বাবা ট্রিট করছে বা অন্য পুরুষ, তার উপরে তো একটা ইম্প্যাক্ট হয়, তখন ছেলে ওইভাবে। অনেক সময় দেখা গেছে, রিসার্চ বলে যে অ্যাবিউসিভ প্যারেন্টস যদি হয়, দেয়ার চিলড্রেন সানস বিকাম অ্যাবিউসিভ পরে, হ্যাঁ, এটা হয়। তো যেটা হলো আমাদের এই জেন্ডার ডিফাইন রোল থেকে বেরিয়ে আসতে হবে। যেটা জিজ্ঞেস করলে তুমি, যে যখন লিডার হয়, তখন ওই নারী যখন লিডার হয়, খুব মানে মনে হয় আমার খুব চুপচাপ, সাবমিসিভ, কোয়াইট, জেন্টল হতে হবে। পুরুষ মনে করে না, আই হ্যাভ টু বি ভেরি টাফ, ভেরি টাফ। ইয়েস, অ্যাবসলিউটলি দ্যাট ইজ রাইট। কিন্তু অনেক সময় যেটা আমি বললাম, যে মেয়ে মনে করে যে আমি বেটার লিডার হব আমি যদি পুরুষের মতন হয়, অ্যান্ড শি টেকস অন অল দি রং অ্যাট্রিবিউটস of aggression, of arrogance, of মানে এরকম বিহেভিয়ার। সো ডেফিনেটলি আমাদের জেন্ডার ডিফাইন রোলস নিয়ে
আমাদের অনেক কাজ করা প্রয়োজন আছে, এটা একদমই পাল্টাতে হবে। And যেটা আমি আগেই বললাম, রিডেফিনিশন অফ ম্যাসকুলিনিটি, পুরুষ কি, হোয়াট ইজ আ ম্যান সাপোজ টু বি লাইক, এই ডায়লগগুলো অবশ্যই আমাদের করতে হবে। রিসেন্টলি ব্র্যাকে একটা জেন্ডার নর্মস স্কেলিং এর উপরে রিসার্চের কাজ হয়েছে, যেখানে রেজাল্ট হিসাবে একটা অংশ দেখতে পেরেছি যে এখনো বাংলাদেশে 75% তরুণ সমাজ, মানে যেখানে নারী এবং পুরুষ, শুধু পুরুষ না, এখনো তারা ভাবে যে স্বামী যদি ইনকাম করে, আর্ন করে, তাহলে স্ত্রীর আর আর্ন করার দরকার নেই, ইনকাম মানে এমপ্লয়মেন্টের কোনো দরকার নেই, জবে যাওয়ার কোনো দরকার নেই। তো এই একবিংশ শতাব্দীতেও কিন্তু ঘটনা এখানেই রয়ে গেছে, সেই নর্মসের মধ্যে আমরা কোনো চেঞ্জ আনতে পারিনি। আসলে আপনি যে বিষয়টি উত্থাপন করেছেন সেটা আমরা একাডেমিক ভাষায় বলি জেন্ডার স্ক্রিপ্টস। নারীর জন্য একটা ডু লিস্ট, পুরুষের জন্য একটা ডু লিস্ট। জেন্ডার এমন একটা নর্মস তৈরি করেছে যেটার মাধ্যমে আমরা দেখি যে শুধুমাত্র নারী এখানে মানে ডমিনেশন বা ডিসক্রিমিনেশনের শিকার হচ্ছে না, পুরুষও হচ্ছে। বারবার এই কথাটা বলছি কারণ আপনি খেয়াল করে দেখেন, জেন্ডার এমন একটা স্ক্রিপ্ট তৈরি করে আমরা এই নর্মসের মাধ্যমে, যে আমরা হাউস ওয়াইফকে অ্যাকসেপ্ট করি, আমরা হাউস হাজব্যান্ডকে কিন্তু অ্যাকসেপ্ট করি না। খেয়াল করে দেখেন কি বিস্ময়কর একটি জায়গা আমরা তৈরি করেছি। তো এইভাবে যদি আমরা ডিফারেন্ট অ্যাঙ্গেলে চিন্তা করা শুরু করি, তাহলে কিন্তু রিলিজিয়ান পার্সপেক্টিভ, কালচারাল পার্সপেক্টিভ, এই জায়গাগুলো দিয়ে যে ম্যাল প্র্যাকটিস করা, এটা বন্ধ হয়ে যাবে। কোনো ধর্ম বলেনি কোনো মানুষকে ডিসঅনার করতে, ধর্ম সবসময় শান্তিপ্রিয়। এই জায়গাগুলোকে আমরা নিজেদের সুবিধার ক্ষেত্রে এটাকে ইউটিলাইজ করে থাকি বিভিন্ন আঙ্গিকে। তো সেই জিনিসগুলো আসলে বোঝাপড়ার দরকার রয়েছে। তো আমাদের মেইন স্ট্রিমের জায়গায় পৌঁছাতে গেলে আমাদেরকে আরো বেশি সচেতন হতে হবে এবং দুটো পার্সপেক্টিভকেই আসলে বিবেচনা করা প্রয়োজন। তাহলে অটোমেটিক্যালি একটা সলিড সলিউশন আমরা আশা করি পাবো বলে মনে করছি। এখনো এই পর্যন্ত আমাদের যে কনভারসেশন হয়েছে হ্যাজ বিন ভেরি বাইনারি, মেল এবং ফিমেল। একটু নন বাইনারি এবং মেল ফিমেলের মাঝামাঝি যে অনেক জেন্ডার্স আছে, আমার মনে হয় ওটাও একটু মাথায় রাখাটা জরুরি এবং এই কনভারসেশনেও আনা জরুরি। ছোটবেলা থেকে যদি আমি মেয়ে মানে এটা, ছেলে মানে এইটা নাই বা চিন্তা করি, জেন্ডার নিউট্রাল কথা মনে হয় আপনি তুলেছিলেন শুরুর দিকে, যে একটা বাচ্চা এবং সে পিক করবে, সে কি দিয়ে খেলবে, সে দেখবে ভালো বিহেভিয়ার এবং সেটাই ফলো করবে, এবং দে পিক দেয়ার ওন জেন্ডার্স। আই থিঙ্ক ওটা একটা এখনো আমরা মনে করি যে এটা কিভাবে সম্ভব, একটা বাচ্চাকে তো একটা জেন্ডার হিসাবে নিতেই হবে, পরে গিয়ে হয়তো সে অনেক কিছু ভাবতে পারে, কিন্তু বাচ্চাটাই যদি পিক করে, আই থিঙ্ক এই জায়গাটা নিয়ে ভাবা শুরু করাটা একটু জরুরি। এবং আপা যেটা বলছিলেন যে রিলিজনের কথাটা, আমি ওটাও একটু টাচ আপন করতে চাচ্ছিলাম, যে আমরা কিন্তু যখন কনভারসেশনগুলো করি, আমরা কিন্তু নিজেদের সাথেই কনভার্স করি। এখানে মোটামুটি আমরা সবাইকে চিনি, আমরা সবাইকেই নারী দিবস উপলক্ষে একই মানুষদেরকে দেখতে থাকবো, কিন্তু আমরা তো রিলিজিয়াস যেসব গ্রুপস তাদের সাথে এঙ্গেজ করি না। তারা কিভাবে ভাবছে, কেন কি বলছে, এবং একটা মিডল গ্রাউন্ডে আসা সম্ভব কিনা, আমার মনে হয় সেই কনভারসেশনসগুলো করা অনেক জরুরি। কারণ রিলিজন একভাবে ইন্টারপ্রেট হয়েছিল সেই কনটেক্সটের জন্য, এখন তো কনটেক্সট অনেক বদলিয়েছে, এবং যারা হাদিস লিখছে তারাও এক একজন এক এক রকম করে বলছে, যে যার নিজের সুবিধার মতো, যেটা আপা বলছিলেন। সো আই থিঙ্ক তাদের সাথে এঙ্গেজ করা এবং trying to understand where everyone comes from and thinking about a middle ground that benefits everybody. I think এই কনভারসেশন গুলো খুব জরুরি। এই যে ন্যারেটিভ তৈরি হয়, আমরা দেখি যে সোশ্যাল মিডিয়া, পার্টিকুলারলি ইউটিউব, সেখানে আমরা দেখি যে নারীর প্রতি এই দৃষ্টিভঙ্গির, পার্টিকুলার দৃষ্টিভঙ্গির ন্যারেটিভ প্রচুর আছে, প্রচুর ওয়াজ দেখতে পাই, প্রচুর রিলিজিয়াস কনভারসেশন দেখতে পাই, কিন্তু আমরা তার কাউন্টার ন্যারেটিভ কোথায় পাবো, বা সেই কাউন্টার ন্যারেটিভ তৈরি করার দায়িত্ব আসলে কার? এই দায়িত্বের প্রসঙ্গের থেকে যদি আবার প্রশ্ন আসে, আমরা জানি আমরা এমন একটা পৃথিবীর বাস্তবতায় যাচ্ছি যেখানে আস্তে আস্তে কিন্তু আমাদের ডেভেলপমেন্ট রিসোর্সেস শ্রিঙ্ক হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের এই যে ধরে নিয়েছি আমরা যে এই জাতীয় নারী বা নারীর ক্ষমতায়ন, এই জাতীয় বিষয়ে কথা বলার দায়িত্ব হচ্ছে আন্তর্জাতিক এবং দেশীয় সংস্থার যারা এটা নিয়ে কাজ করে, ডেভেলপমেন্ট সেক্টর। এবং আমরা বুঝতে পারছি যে এই ডেভেলপমেন্ট সেক্টর আস্তে আস্তে তার যে রিসোর্সেস, তার যে ক্যাপাসিটি, সেটা আস্তে আস্তে
শ্রিঙ্ক হচ্ছে গ্লোবালি। এমতা অবস্থায় আসলে এটা কে, কার এটা রোল, কে এই রোল নিবে? দ্য স্টেটের দায়িত্ব টু এনশিওর যে কোনো নারী, কোনো সিটিজেন এই দেশের ইনসিকিউর না ফিল করে, তারা যেন স্বাচ্ছন্দ্যে তাদের জীবনযাপন চালাতে পারে। এটা কিন্তু স্টেটের দায়িত্ব, ঠিক আছে? অবশ্যই এখানে একটা বিরাট একটা সেক্টর আছে উইচ ইজ দি মানে স্টেটের অপোজিট, যেটা হলো সিটিজেন্স গ্রুপস, তাই না? সেখানে আছে নারী আন্দোলন, মানবাধিকার, ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এইটা শুধু ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যারা এনজিও কাজ করে এই দায়িত্ব এদের কিন্তু না। এই দায়িত্ব উই হ্যাভ টু থিঙ্ক এটা আমাদের সবার, বিকজ ইট ইজ আওয়ার লাইফ, উই হ্যাভ টু সেভ ইট, উই হ্যাভ টু টেক কেয়ার। আমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে আমাদের। আজকে আমি না অনেক দিন ধরে ভাবতাম, ইস একটা ধর্ষণ হলে অন্য একটা দেশে হাজার হাজার মানুষ রাস্তায় নামে, আমাদের কেন নামে না? কিন্তু আমি এই মুহূর্তে দ্য অনলি থিং দ্যাট আই এম ফিলিং হ্যাপি অ্যাবাউট, আই মাস্ট সে, ইন স্পাইট অফ এত ধর্ষণ, এত নারী নির্যাতন, এত মরাল পুলিশিং হচ্ছে, দ্য অনলি থিং আই এম ফিলিং হ্যাপি অ্যাবাউট যে মানুষরা নারী পুরুষ মিলে প্রতিবাদ করছে, এবং প্রতিবাদের কোনো বিকল্প নাই। এইটা একসঙ্গে, যেটা বললাম সলিডারিটি, সবার মধ্যে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে যে না, এটা আমরা মানব না। আমি আজকে নিউজ পেপারে দেখলাম যে 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে আর সাসপেন্ড করা হয়েছে স্টুডেন্টকে ফর হার্টিং রিলিজিয়াস সেন্টিমেন্ট অন ফেসবুক। ভালো কথা, রিলিজিয়াস সেন্টিমেন্ট হার্ট করা হচ্ছে, বাট এই যে নারীর প্রতি এত অশ্লীল ভালগার সব ফেসবুক পোস্ট দেয়, কোথায়? কেউ তো কোনো দিন তাকে ধরা হয় না। সো আমরা এটা স্টেটের কাছে উই ক্যান কোয়েশ্চেন, আমরা সংশ্লিষ্ট যারা অথরিটিস কোয়েশ্চেন যে হাউ কাম দ্যাট পারসন ইজ নট ব্রট টু অ্যাকাউন্ট, যে নারীর প্রতি এত অশ্লীল কথা বলে। হাউ কাম যে সমানে একটা সারমন দিয়ে বিভিন্ন, আমি এক ধর্মের কথা বলতে চাই না, বাট ঠিক আছে, যে ইয়ার্স আফটার ইয়ার্স দেয়ার মানে আজে বাজে কথা নারীর সম্পর্কে বলছে, কেন এটা বন্ধ করা হচ্ছে না? কিন্তু এবার নারী পুরুষের আন্দোলনে দেখলাম যে বলছে যে এটা আইন করে বন্ধ করতে হবে। সো আপনি যেটা আমাকে যেটা জিজ্ঞেস করলেন যে এই দায়িত্ব কার, এই দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকের, কিন্তু এই দায়িত্ব অলসো স্টেটের। আজকের বাস্তবতায় আমরা যখন দেখি যে টেমপ্লেট, সেই টেমপ্লেটে খেয়াল করে দেখবেন যে আমরা দেখছি যে সেই কন্টেন্টগুলো পপুলার হচ্ছে যে কন্টেন্টের মধ্যে নায়ক, কেন্দ্রীয় চরিত্র, নায়ক বা ভিলেন হোয়াটএভার, সে নায়িকাকে খুন করে ফেলেছে, খুন করে সেই খুনের থ্রিলার নিয়ে পুরোটা দেখছি, আমরা ফলো করছি কোথায় গেল। আমরা দেখছি খুব জনপ্রিয় চলচ্চিত্র যেটার মধ্যে নায়িকা, তার 3-4টা প্রেম রয়েছে এবং প্রত্যেক প্রেমিককে সে কিভাবে ধোঁকা দিল। আরেকটা চলচ্চিত্র দেখছি যেটার মধ্যে হচ্ছে যে নায়িকার কোনো একটা রিলেশনশিপ, সেটা নিয়ে নায়ক লাস্ট মোমেন্টে তাকে খুন করলো। কাজেই যেই ন্যারেটিভ আমি চলচ্চিত্রে দেখছি, যেটা ম্যাস, এবং যে ম্যাসের কাছে এটা যাচ্ছে, এবং সেই ম্যাস সেখান থেকে কিন্তু, এবং তখন কিন্তু হাততালি দিচ্ছে যখন নায়ক সেই নারী চরিত্রকে বা সেই নারী চরিত্রকে যখন মারা হচ্ছে, তখন কিন্তু দর্শক হাততালি দিচ্ছে, কারণ আমি পোর্ট্রে করেছি সেই ক্যারেক্টারটাকে অ্যাজ এ ভিলেন অফ দ্য হোল স্টোরি, রাইট? কাজেই এই যে আমরা জানতেও পারি না হয়তো যে আমাদের মনস্তাত্ত্বিক জগতে কিভাবে এই শেপিংটা হয়। এবং আমাদের দেশে কন্টেন্ট সেন্সরশিপের জন্য যে সেন্সরশিপ বোর্ড, সেই সেন্সরশিপ বোর্ড কিন্তু যতটা স্পর্শকাতর স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, ইতিহাস, এই জাতীয় প্রোটেকশনে অথবা আইন প্রণয়নকারী ব্যবস্থাকে, আর্মিকে কিভাবে দেখাতে পারবেন সিনেমায়, পুলিশকে কিভাবে দেখাতে পারবেন সিনেমায়, এটা নিয়ে যতটা সচেতন, নারীকে আপনি সিনেমায় কিভাবে দেখাবেন সেটা নিয়ে কিন্তু আসলে কোনো অ্যাসপেক্ট আমরা দেখি না। ফলে এই যে মনস্তাত্ত্বিক জগতে আমার নারীর প্রতি দৃষ্টিভঙ্গি তৈরি হওয়া, এটা আসলে ঘরের ভেতরে, যেটা আপনারা এতক্ষণ বলছিলেন, আবার আপনি যখন বিনোদনে যাবেন সেখানেও আপনি সেটা দেখছেন। এবং অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যে যত বেশি আওয়াজ, যেটা আপা বলছেন, যে যত বেশি কথা বলা হবে, যত বেশি আমরা এখন এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসতে পারবো যার যার জায়গা থেকে, তত বেশি বোধ করি রাষ্ট্রের কাছেও এটা পৌঁছাবে, তত বেশি বোধ করি
কর্পোরেট এটাতে সেন্সিটাইজ হবে।